সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে পুরো সংবাদ। প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি পরিবর্তন এনে পাশ হচ্ছে অর্থ বিল 2019। তবে সঞ্চয়পত্র নিয়ে কোনো বক্তব্য দেননি প্রধানমন্ত্রী কিংবা অর্থমন্ত্রী। 2019-2020 অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীর রাজস্ব আহরণ প্রস্তাবে যে বিষয়ে পরিবর্তন আনা হয়েছে তার বেশিরভাগই শেয়ার বাজার সম্পর্কিত। বাজেট পেশের দিনের মতো অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী অর্থ বিল পাশের প্রস্তাব দেন, এমনকি সংশোধনীগুলোর প্রস্তাবও করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি যে পরিমাণ স্টক ডিভিডেন্ড প্রদান করবেন একই পরিমাণ নগদ ডিভিডেন্ড দেবেন। স্টক ডিভিডেন্ডের পরিমাণ নগদ ডিভিডেন্ডের চেয়ে বেশি দেওয়া হলে সেক্ষেত্রে সকল স্টক ডিভিডেন্ডের উপর 10% হারে কর প্রদান করতে হবে। প্রস্তাবিত বাজেটে এটি 15% করা হয়েছিল। এছাড়া পুঁজিবাজারে কোনো কোম্পানির কর পরবর্তী নেট লাভের 70% রিটেইন আর্নিংস রিজার্ভ সহ বিভিন্ন খাতে স্থানান্তর করতে পারবেন। বাকি 30% স্টক ডিভিডেন্ড ও নগদ লভ্যাংশ দিতে হবে। এক্ষেত্রে ব্যর্থ হলে প্রতি বছর রিটেইন আর্নিংস ও রিজার্ভ সহ স্থানান্তরকৃত মোট অর্থের উপর 10% হারে কর দিতে হবে। আল্লাহর রহমতে এখন আবার আমি যখন যেখানে যাই, যখনই ঘুরতাম, মানুষের পায়ের স্যান্ডেলটা আছে কিনা বা গায়ে জামাটা আছে, আমরা কিন্তু আগাম সব কিছু দেখার চেষ্টা করেছি এবং তারপরে এক একটা পরিকল্পনা নিয়ে আমরা বাজেটও দিয়েছি, কাজও করেছি। আজকে মানুষের যে অর্থনৈতিকভাবে মানুষ যে ধীরে ধীরে উন্নত হচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে, সেটা পাওয়াই যাচ্ছে। তবে যারা টাকা পয়সা দিয়ে এখন বিদেশে পাড়ি দিয়ে সেখানে বসে নানা রকম চক্রান্ত করছে, তাদের চক্রান্তের হাত থেকে দেশকে রক্ষা করব কিভাবে? যারা 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমাদের হত্যা করার চেষ্টা করেছে, যারা মানি লন্ডারিং কেসে সাজাপ্রাপ্ত, 10টা অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত, এতিমের অর্থ আত্মসাতের সাজাপ্রাপ্ত, এদের ব্যাপারে আরও কি করা যায় সেটাই আমাদের ভাবতে হবে। 2030 সালের পর বাংলাদেশে আর ঋণ নেবে না, বরং সারা বিশ্বকে ঋণ দেবে। সংসদে এই সুখবর জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটের অর্থ বিলে কয়েকটি পরিবর্তন এনে সমাপনী বক্তৃতায় তিনি আবারও বলেছেন, এই বাজেটে কর বাড়বে না। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 13 জুন থেকে 29 জুন পর্যন্ত বাজেট আলোচনায় থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। বাজেট পেশের দিন এবং আজ সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামালকে 2011 জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও অসুস্থ ছিলেন, তারপরেও তিনি অত্যন্ত আন্তরিকভাবে তিনি খুব সুন্দরভাবে তিনি এই বাজেটটি পড়লেন সংসদে। একটি হচ্ছে বন্ডেড ওয়ার হাউস। একটি বন্ডেড ওয়ার হাউস থেকেই আমরা 1 লক্ষ কোটি টাকা বছরে বাড়তি আমরা অর্জন করতে পারি। ঠিক তেমনিভাবে আমাদের আরও 25-30 হাজার কোটি টাকার ব্যবস্থা হয়েছে। আমাদের নতুন যে আমরা ব্যাট ইন্ট্রোডিউস করতে যাচ্ছি সেখান থেকে সেটা আসবে। ঋণ নেই চায়না থেকে। চায়না ঋণের পরিমাণ হচ্ছে 285%। ওদের 285% অফ জিডিপি, ওরা আমাদেরকে ঋণ দেয়, আর আমাদের ঋণের পরিমাণ 34%। আমরা ইনশাল্লাহ আপনাদের সবাই মিলে আসুন, আমরা আজকে এখানে এই দায়িত্ব নেই। আমি আশ্বস্ত করতে পারি আপনাদেরকে যে আমরা 2030 সাল নাগাদ আমরা আর ঋণ নিব না। আমরা সেদিন ঋণ দিব, ইনশাল্লাহ আমরা ঋণ দিব, সারা বিশ্বের মানুষকে ঋণ দিব। আমরা প্রতি বছর বাজেটের আকার কেন বাড়াতে হবে? সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই প্রশ্ন রেখেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তার মতে, দুর্নীতি, অপচয় ও চুরি কমানো গেলে একই বরাদ্দ দিয়ে অনেক বেশি কাজ করা সম্ভব। প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ আরও বাড়ানো হলে ভালো হতো বলে মনে করেন তিনি। তারপরও 5,23,190 কোটি টাকার বাজেট শতভাগ বাস্তবায়ন হবে এবং গুণগত দিকটি নজরদারিতে থাকবে প্রত্যাশা তার। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। নিজেদের অর্থায়নে আমরা বাজেট করি, আমরা যদি অন্য নির্ভর না হই, বিদেশ থেকে কতটুকু অর্থ আমাদের আসবে, তারপর কর আমরা কতটুকু তুলতে পারবো, এটা তো কর কতটুকু আদায় করা হবে সেটা আমাদের তো জানা কথাই।
কাজে এগুলোর উপর নির্ভর করে বাজেটটা হতে হবে। প্রতি বছরই এত বড় বড় বাজেট দেন, এটা কেন দেন আমি জানি না। আমাদের ঘরে তো যতটুকু আমার আয় হবে সেই আয়ের উপরেই আমাদের বাজেট হবে। রিফাত হত্যাকাণ্ডে জড়িতরা এখনও গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিজাউল হক বলেছেন, খুনিরা যে দলেরই হোক তারা যেন পার না পেয়ে যায় তার আইনশৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রকে কঠোর নজরে রাখতে হবে। ঘটনার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ। হাসান ঝন্টুর পাঠানো তথ্য এবং ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বরগুনায় রিফাত হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয়রা। সকাল 10টার দিকে প্রেস ক্লাব চত্বরে বরগুনা সর্বস্তরের জনগণের ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা ছাড়াও নিহত রিফাতের স্বজনরা উপস্থিত ছিলেন। রাজধানীতে সেক্টর কমান্ডার্স ফোরামের ৫ম জাতীয় সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে অপরাধীর সংখ্যা। আইনের শাসনের পরিপূর্ণ প্রয়োগ আমরা সব জায়গায় দেখতে পাই না, যার ফলশ্রুতিতে নুসরতের ঘটনা ঘটেছে, রিফাত হত্যা করা হলো পিটিয়ে। আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদেরকে অনেক সতর্ক হতে হবে। সরকারকে এই বিষয়টাকে আরও গুরুত্বের সাথে দেখতে হবে, যাতে আমরা একটা আইনের সম্পূর্ণ শাসন আছে সেটা আমরা বলতে পারি। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে কোনো না কোনোভাবে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যা মামলার মূল অভিযুক্ত নয়ন মন্ড ও রিফাত ফরাজি এখনও গ্রেফতার হয়নি। রাজীব আহমেদ, চ্যানেল আই। পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তদের সাজা বহাল রাখা হয়েছে ভিডিও ফুটেজের ভিত্তিতে। হাইকোর্টের দেয়া রায় নিয়ে ব্যাখ্যা দিয়েছেন মামলার রায় ঘোষণাকারী বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস বাবু। তিনি বলেছেন, হত্যা মামলার সাক্ষীরা ঘটনা দেখেননি, আর দেখলেও আদালতে তা বলেননি, এমনকি আসামিদের চিহ্নিত করতে পারেনি নিহত বিশ্বজিতের বাবা ভাই। মাজরুল হক মান্নার রিপোর্ট। সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্তদের সুরক্ষা অধিকার শিরোনামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আলোচনা অনুষ্ঠান। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, ফৌজদারি কার্যবিধিতে ভিডিও ফুটেজ অন্তর্ভুক্তের সুযোগ না থাকায় বিশ্বজিৎ হত্যা মামলার সঠিক বিচার হয়নি। এই বিষয়ে কথা বলেন অনুষ্ঠানের উপস্থিত রায় ঘোষণাকারী বিচারপতি। বিশ্বজিতের মামলায় যাদের মৃত্যুদণ্ড বহাল আছে, এই ক্যাসেটটাকে সাক্ষ্যে নেয়ার জন্যই হয়েছে এবং টিভি রিপোর্টিংগুলোকে সাক্ষ্যে কনসিডার করার জন্যই এইটা দণ্ড বহাল রাখা সম্ভব হয়েছে। কারণ যারা আই উইটনেস ছিল তারা কেউ ঘটনা দেখে নাই, বা ঘটনা দেখলেও ডকে দাঁড়িয়ে তারা বলে নাই। তার বাবা, তার আত্মীয় ভাই, যে কিনা যার বাসায় থেকে সে দর্জিগিরির কাজ করত, সেই ভাইও কিন্তু এসে কোনো অ্যাকিউজকে আইডেন্টিফাইও করতে পারে নাই, তাদের নামও বলতে পারে নাই। আর ওইখানে এটা এত অথরিটি নিয়ে বলার একটু কারণ আছে। কারণটা হচ্ছে যে বিশ্বজিতের ডেথ রেফারেন্সটা হাইকোর্টে আমি করেছিলাম, আই ওয়াজ দ্য অথর জাজ। দুর্নীতি বন্ধের জন্য নিজেকে পরিবর্তন দরকার, এমন বক্তব্যের সঙ্গেও দ্বিমত পোষণ করেন হাইকোর্ট বিচারপতি। কারাপশনের ব্যাপারটা উনি টাচ করেছেন, তো ওইটা আবার একটু উচ্চমার্গীয় ভাবে যে নিজেকে পরিবর্তন করো। এই সমাজ এবং পারিপার্শ্বিকতা না বদলালে মানুষ ব্যক্তি প্রচেষ্টায় এবং নিজের চেষ্টায় বদলাতেও পারে, কিন্তু এটি খুব কম মানুষের ক্ষেত্রে হয়। গড়পড়তা মানুষরা তা পারে না। একটি অপরাধের ঘটনায় এক একজন বিচারপতি এক এক রকম সাজা দিয়ে থাকেন। চিন্তার ক্ষেত্রে অদ্ভুত এই অনৈক্যকে কিভাবে ঠিক করবেন, এমন প্রশ্ন রেখেছেন বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস। মাজরুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিদেশে পলাতক বঙ্গবন্ধুর 2 খুনিকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে না পারলে নিজেকে ব্যর্থ মন্ত্রী বলে দায়ভার নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশি বিদেশি বিভিন্ন গুজব বন্ধে সেপ্টেম্বরের পর থেকে ফেসবুক এবং ইউটিউব সরাসরি নিয়ন্ত্রণ করবে সরকার। আওয়ামী লীগের এক আলোচনায় এমনটাই জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সোমা ইসলামের রিপোর্ট। আর্থসামাজিক উন্নয়ন, রাজনৈতিক পট পরিবর্তন, মানুষের ভাগ্য বদল, নারীর ক্ষমতায়ন ও সন্ত্রাসবাদ বন্ধ করা সহ বিভিন্ন ইস্যুতে 70 বছরে আওয়ামী লীগের অর্জন এবং আগামীর ভাবনা নিয়ে তরুণদের মুখোমুখি দলের নেতারা। শিল্পকলা একাডেমিতে আলোচনা চলে দীর্ঘ সময়। প্রশ্ন ছিল, ক্ষমতা রক্ষায় ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে। আবার কেউ বা প্রশ্ন রাখেন ভারতের সঙ্গে দলটির সখ্যতার বিষয়ে। যারা এই কথাগুলো বলেন তারা এবং ভারতে যে একবার ভারতে গিয়েছিল, ভারত সফর থেকে আসার পর তাকে জিজ্ঞেস করা হলো, আপনি গঙ্গার পানি চুক্তি নিয়ে কি আলাপ করেছেন? তিনি বললো, আমি তো এটা ভুলেই গিয়েছি। ভারতে গিয়ে
বাংলাদেশের স্বার্থের কথা ভুলে যায়। তারা ভারত থেকে আসা ভারতীয় শাড়ি পরে, ভারত থেকে আসা গরুর মাংস খেয়ে তারপর ভারতের বিরুদ্ধে দুটো নারীদের সাথে আওয়ামী লীগকে যুক্ত করার চেষ্টা করে। এদের গোড়ায় যদি আমরা সমাধান না করে ওদের সাথে বসে, তাহলে তো ওরা এই বিভ্রান্তির মাধ্যমে মানুষকে ভুল পথে নিয়ে যাবে। সেই কারণে মূলত আমরা বারবার তাদের সাথে বসে তাদের চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে আওয়ামী লীগ ধর্মের বিরুদ্ধে নয়। তবে তরুণ শক্তি আওয়ামী লীগের সব লড়াই এবং সফলতার একমাত্র ক্যাপিটাল, এ কথায় একমত আলোচকদের সবাই। রাষ্ট্রের এখন সবচেয়ে বড় ক্ষমতা যেটি, সেটি হচ্ছে রাষ্ট্র ইচ্ছে করলে যে কোনো ওয়েবসাইটকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। আমার সময়ের মধ্যে বা আওয়ামী লীগ সরকারের সময়ের মধ্যে বা যে কোনো সময়ের মধ্যে বলি, এই দুই খুনিকে যাদের অবস্থান নিশ্চিত করা গেছে তাদেরকে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর না করা গেলে আমি নিজেকে ব্যর্থ মনে করব। পদ, পদবি কিংবা ক্ষমতার জন্য নয়, মানুষের প্রয়োজনে সার্বজনীন দল হিসেবে আওয়ামী লীগ কাজ করছে বলে মন্তব্য এইচ.টি. ইমামের। আজকে আমরা বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে পর্যায়ে নিয়ে এসেছি, এরপরে আমরা অর্থাৎ তোমরা বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে সেটি হলো প্রশ্ন। আগামী প্রজন্মকে রাজনীতির প্রতি আরো আস্থাশীল করতে তৃণমূলে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। চলতি বছরের মধ্যেই রাজাকার আলবদর ও যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সেক্টরস কমান্ডার্স ফোরামের ৫ম জাতীয় সম্মেলনে নতুন প্রজন্মের জন্য মুক্তিযোদ্ধা কে আর কে রাজাকার তা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার সুপারিশ বিশিষ্টজনদের। রিপোর্ট রোকসানা আমিনের। জেগে থাকো বাংলাদেশ, লাখো শহীদের রক্তের শপথে স্লোগান নিয়ে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর ৫ম জাতীয় সম্মেলন ২০১৯-এর উদ্বোধন অফিসার্স ক্লাবে। প্রধান অতিথি হিসেবে জাতীয় সম্মেলনের উদ্বোধন করে সারা দেশের প্রতিটি থানা থেকে রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা সংগ্রহ ও তা প্রকাশের দিনক্ষণ নিয়ে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। চেষ্টা অব্যাহত রয়েছে এবং আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে করে যাচ্ছি। প্রত্যেক মুক্তিযোদ্ধাকে আমাদের সংবিধানে এবং সংসদে পাশ হয়েছে যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত হবে। যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আরও শক্তিশালী করা সহ ১৩ দফা সুপারিশ ছিল সেক্টর কমান্ডার্স ফোরাম ও মুক্তিযুদ্ধ ৭১-এর ৫ম জাতীয় সম্মেলন থেকে। ভবিষ্যতে যাতে আর কেউ যেন মুক্তিযুদ্ধের বিপক্ষে ক্ষমতায় আসতে না পারে, সেই জন্য সরকার এবং সরকারকে আমি অনুরোধ করব শিক্ষায়তনে মুক্তিযুদ্ধের সঠিক যে একদম পাঠ্যসূচি রাখা হোক। ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্তদের আপিল ও রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির আশা করে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে একটি পৃথক বেঞ্চ গঠনের আহ্বান জানানো হয় ৫ম জাতীয় সম্মেলনে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। খাদ্যে ভেজাল না দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, অসৎ ও অসাধু ব্যবসায়ীদের প্রতি কঠোর হতে কখনো পিছপা হবে না সরকার। পরে শিল্প উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। ২০১৭ সালে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার লাভ পেয়েছে বৃহৎ শিল্পে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এনভয় টেক্সটাইল ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মাঝারি শিল্পে গ্রিন টেক্সটাইল, ডিএনএসবিডি ফ্যাশন ও জিএমই অ্যাগ্রো লিমিটেড, ক্ষুদ্র শিল্পে অক্সোটেক, এপিএস অ্যাপারেল ও বিএসসি ফুড প্রোডাক্টস, মাইক্রো শিল্পে স্মার্ট লেদার প্রোডাক্টস, কুটির শিল্পে কোট দি জুট ওয়ার্কার্স, প্রতিবেশী প্রশিক্ষণ কেন্দ্র ও কুটির শিল্প উন্নয়ন সংস্থা। কিছু কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ের কারণে আজ সৎ ও ভালো ব্যবসায়ীদেরও সুনাম নষ্ট হচ্ছে। আপনাদেরকে এই অশুভ তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই শিল্প উদ্যোক্তাদের প্রতি আমার আহ্বান থাকবে, পণ্য সেবা উৎপাদনে আপনারা কখনো গুণগত মানের সাথে আপোষ করবেন না, ক্রেতাদের ঠকাবেন না, ভেজাল ও প্রতারণা থেকে দূরে থাকবেন। সৎ ও ভালো উদ্যোক্তাদের জন্য সরকারের সহযোগিতার দ্বার সব সময় উন্মুক্ত থাকবে। পক্ষান্তরে অসৎ ও অসাধু ব্যবসায়ীদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা নিতে সরকার
পিছপা হবে না। শাকির আদনানের রিপোর্ট। নিরাপদ বিবেচনায় পৃথিবীর অন্য সব দেশের মতো বাংলাদেশেও অনেকের পছন্দ রেল ভ্রমণ। তবে মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার পর এ খাতের নিরাপত্তা নিয়ে অনেকেই সন্দিহান। প্রশ্ন উঠেছে রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে। গাবুলটি না থাকলে তো আর এটা হয় না। ট্রেন আমরা এইভাবে কোনোদিনও লাইনযুক্ত হইতে দেখিনি। রাস্তা সংস্কার করে তাদের সার্বক্ষণিক কাজ করতে হবে, দেখতে হবে। প্রায় 100 বছরের পুরনো ব্রিটিশ আমলে তৈরি রেলপথ ও রেল সেতু দিয়েই চলছে যোগাযোগ ব্যবস্থা। রেলওয়ের তথ্য মতে প্রায় 3000 কিলোমিটার রেলপথে ছোট বড় সেতু আছে 3143টি। এর মধ্যে 326টি বড় ও ছোট সেতু 2817টি। জানা গেছে এর মধ্যে 400 সেতু ঝুঁকিপূর্ণ। 1930 থেকে 1935 সালের মধ্যে এসব সেতুর প্রায় 90% নির্মাণ করা হয়। সে হিসেবে অধিকাংশ সেতুর বয়স 80 থেকে 100 বছর। বিশেষজ্ঞরা বলছেন বছরের পর বছর এসব সংস্কার না হয় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। উন্নয়নটা খুব সোজা কাজ, কিন্তু তাকে রক্ষণাবেক্ষণ করে যত্ন করে দীর্ঘমেয়াদী আমি যদি ব্যবহার করতে চাই তাহলে কিন্তু নজরটা বেশি থাকতে হবে অপারেশন এবং মেইনটেনেন্সে। নতুন রেল সেতু ও রেল লাইন উন্নয়নের নেয়া উদ্যোগের কথা জানান রেলমন্ত্রী। অলরেডি আমরা এক থেকে এটা অর্থ বরাদ্দ করেছি। এটা মিটার গেজ থেকে ডুয়েল গেজ হচ্ছে, ব্রড গেজ, এবং এটা ইতিমধ্যেই এটার আপনার ব্রড গেজ হচ্ছে টোটাল তাই, এবং সমস্ত ব্রিজগুলো আপনার নতুন ব্রিজ হবে, সবটাই ঝুঁকিপূর্ণ। রেলের উন্নয়নে সরকার আরও গুরুত্ব দিয়ে রক্ষণাবেক্ষণ এবং অবকাঠামো উন্নয়নে নজর দেবে প্রত্যাশা সবার। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, বিশ্বকাপ ক্রিকেটের সব আপডেট নিয়ে বিআরবি হসপিটালস লিমিটেড বিশেষ আই স্পোর্টসে আছেন আরিফ চৌধুরী। যাচ্ছি তার কাছে। আরিফ, ধন্যবাদ তারানা। স্বাগত জানাই বিআরবি হসপিটালস লিমিটেড বিশেষ আই স্পোর্টসে। আজ শেষ হচ্ছে টাইগারদের 5 দিনের ছুটি। শুরুতেই বাংলাদেশ ক্রিকেট দলের আপডেট। রোববার থেকে আবারও অনুশীলনে ফিরছে টিম বাংলাদেশ। ছুটি শেষ করে ফেরা শুরু হয়েছে টাইগারদের। বার্মিংহামে আছেন বিশেষ প্রতিনিধি সাইদুর রহমান শামীম, জানাচ্ছেন আপডেট। আমি এখন দাঁড়িয়ে আছি বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে। এই মাঠে 2রা জুলাই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে। তার আগে 30শে জুন অর্থাৎ আগামীকাল এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে 2 ফেভারিটের লড়াই, ভারত ও ইংল্যান্ডের। তবে এই ম্যাচটি ভারতের জন্য যতটা নির্ভর, ইংল্যান্ডের জন্য তা নয়। ইংল্যান্ড এখন যে পজিশনে আছে সেটা হলো তাদের ডু অর ডাই পজিশন। আগামীকাল ভারতকে তারা হারাতে না পারলে সেমিফাইনালের স্বপ্ন তাদের ধূসর হয়ে যাবে। তারা কার্যত সেমিফাইনাল আগে থেকেই বাদ হয়ে যেতে পারে। তবে ভারতের সমীকরণ অত কঠিন নয়। তারা 7 ম্যাচে 11 পয়েন্ট পেয়েছে। তাদের আরও 3টে ম্যাচ আছে ইংল্যান্ড, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাথে। সেই 3 ম্যাচ থেকে অন্তত 2টো পয়েন্ট পেলে তারা সেমিফাইনালে নিশ্চিত হবে। তবে আজকে যেটা ছিল, আজকে আমরা দেখেছি যে আগামীকাল ভারত এবং ইংল্যান্ড ম্যাচ নিয়ে আইসিসি এই ম্যাচটিকে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ওয়ান ডে ঘোষণা করেছে, অর্থাৎ শিশুদের জন্য উৎসর্গ করা হয়েছে এই ম্যাচটি। তার নজিরও আমরা দেখেছি। আজ সকালে ভারতীয় দল অনুশীলন করার আগে অধিনায়ক কোহলি যে প্রেস কনফারেন্স করেছিলেন, সেই প্রেস কনফারেন্সটি পরিচালনা করেছে 2টি শিশু, তার মধ্যে একজনের নাম এডওয়ার্ড। তারা প্রথমে প্রশ্ন করেছেন এবং তারপর সেই অনুষ্ঠান শুরু হয়েছে। এবং আমরা দেখেছি ভারতীয় অধিনায়ক কোহলি শিশুদের সাথে যে প্রেস কনফারেন্স, তিনি সেটা বেশ ভালোভাবে উপভোগ করেছেন। আর প্রেস কনফারেন্সে কোহলিকে বলা হয়েছিল, কয়েকটি প্রশ্ন করা হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল যে ইংল্যান্ড যে এই বিশ্বকাপে একটা ফেভারিট দল এখন যে বিপর্যয়কর অবস্থায় পড়েছে সেটা তিনি অনুমান করেছেন কিনা। তিনি ভারতীয় অধিনায়ক কোহলি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে এই ফরম্যাটে দীর্ঘদিন ধরে 9টা ম্যাচ ঘুরে ঘুরে খেলতে হচ্ছে এবং আবহাওয়ার যেভাবে উত্থান পতন ঘটছে তাতে এগুলোর সাথে সামঞ্জস্য রেখে এদের সাথে অ্যাডজাস্ট করে ভালো খেলাটা খুব কঠিন। এই ইংল্যান্ড দলের যে এই বিপর্যয়টা এবার এসেছে এটা যে কোনো দলেরই হতে পারত এবং তিনি সেটা সহজভাবেই নিয়েছেন এবং তিনি মনে করেন যে আলটিমেটলি শেষ পর্যন্ত যারা টিকে থাকতে পারবে এবং ধারাবাহিকতা বজায় রাখতে পারবে তারাই সাফল্য। বিলেতের বিশ্বকাপে মুশফিক সাকিবরা যেমন মাঠ কাঁপাচ্ছেন, মাঠের বাইরে নিজের কাজ দিয়ে বাজিমাত করছেন আরেক বাংলাদেশি। আইসিসি টিভি ক্যামেরা ক্রু হিসেবে সারা বিশ্বের ক্রিকেট দর্শকের কাছে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত সহ নানা ঘটনা ক্যামেরাবন্দি করছেন বাংলাদেশি ক্যামেরা পার্সন সৌমেন গুহ। তার কাজে মুগ্ধ স্বয়ং আইসিসিও। তাদের কাছেও সৌমেনের ডাকনাম টাইগার। সাইদুর রহমান শামীমের সাথে কথা বলেছেন সে টাইগার।
থাকা আইসিসি টিভির ক্যামেরা পার্সন হিসেবে সুনামের সাথে কাজ করছেন বাংলাদেশি তরুণ সৌমেন গুহ। ইএসপিএনের হয়ে খণ্ডকালীন ক্যামেরা পার্সন হিসেবে কাজ শুরু করা সৌমেন ধাপে ধাপে উন্নতি করে পৌঁছে গেছেন বিশ্বকাপের আসরে। 2011 বিশ্বকাপ আসরে শুরু, এরপর 2015 ওয়ানডে এবং 2016 টি-20 বিশ্বকাপ হয়ে এবারের আসর। এটা ইংল্যান্ড ওয়েলসের সাথে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ, সবচেয়ে বেশি সংখ্যক ক্রু, তো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল বটে। ক্যামেরা ওয়ার্কের একটা ক্রিয়েটিভ জব, তো এখানে মূলত হচ্ছে বেসিকের পাশাপাশি কিছু ক্রিয়েটিভ জিনিস থাকে, এগুলো হচ্ছে জাস্ট নিজের উপরে, তো এইগুলা একটু ফলো করতে হয়। আর নতুনদের জন্য আমি সবসময় যেটা বলবো যে ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে হলে সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমিউনিকেশন। আইসিসির ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার ও বিশ্বব্যাপী বিতরণের জন্য 2015 থেকে কার্যক্রম শুরু আইসিসি টিভির। এবার তাদের 4টি ইউনিট ইংল্যান্ডের 11 ভেন্যুতে ঘুরে ঘুরে প্রতিটি ম্যাচ ধারণ ও সরাসরি সম্প্রচারের কাজ করছে। দুনিয়া সেরা কুশলীদের নিয়ে গড়া প্রতিটি ইউনিটে কাজ করছেন 150 ক্রু। 48টি ম্যাচের 14টির ধারণ ও সম্প্রচারের সাথে জড়িত বাংলাদেশের সৌমেন। তার কাজের দরাজ প্রশংসা ইউনিট প্রধানের। ICC TV is the production arm that does all the television coverage that you see for the host broadcast. So we have a crew from all over the world, multi-talented, multicultural, and we have one from Bangladesh. His name is Sumen, we call him the Tiger, and he's a lovely guy and he's doing a sterling job. 2015 আসরে সৌমেন ছাড়াও বেশ কয়েকজন বাংলাদেশি ক্যামেরা পার্সন জড়িত ছিলেন ম্যাচ ধারণ ও সরাসরি সম্প্রচারের কাজে। বাংলাদেশ ও বাংলাদেশিদের কাজ ও ক্রিকেট প্রেমের বন্দনা বিদেশিদের কণ্ঠে। I like Bangladesh, it goes up, so it's good for us also because we are from India and our neighbor country is Bangladesh, so we support always Bangladesh, so maybe they do better. Bangladesh cricket is a very passionate country for cricket, and I love covering Bangladesh cricket. The people are very emotional and they're the best reaction crowd you can get anywhere in the world. এবারের বিশ্বকাপের ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ধারণ করতে ব্যবহার করা হচ্ছে স্পাইডার ক্যামেরা সহ সর্বাধুনিক প্রযুক্তি। সৌমেনের স্বপ্ন অচিরেই বাংলাদেশি মালিকানায় প্রতিষ্ঠিত হবে আন্তর্জাতিক টিভি স্পোর্টস চ্যানেল। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ইংল্যান্ড। বিশ্বকাপ ক্রিকেট জুড়েই সব ম্যাচের চলতি ধারা বিবরণী শোনা যাচ্ছে রেডিও ভূমি 92.8 FM-এ। বিশেষ ম্যাচ মানেই ভূমির বিশেষ আয়োজন। 2 জুলাই বাংলাদেশ ভারত হাই ভোল্টেজ লড়াইও জমজমাট আয়োজন নিয়ে হাজির রেডিও ভূমি। সেদিন ভূমির কমেন্ট্রি বক্সে থাকবেন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত সভাপতি শহীদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম এবং আইন ও কল্যাণ সম্পাদক শামিমা তুষ্টি। শুনে আসি তাদের কথা। আগামী 2রা জুলাই বাংলাদেশের সাথে ভারতের খেলা বিশ্বকাপ ক্রিকেট। আমি থাকবো সারাদিন রেডিও ভূমির সাথে। এই টানটান উত্তেজনাকর খেলায় আপনিও থাকুন রেডিও ভূমির সাথে। আগামী 2 তারিখ বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট বিশ্বকাপের টানটান উত্তেজনাকর খেলা, সেই খেলায় আমি আশা করি এবং দোয়া করছি যাতে বাংলাদেশ বিজয়ী হয়, সেই কামনাই করছি। সো আমি থাকছি 2 তারিখ রেডিও ভূমির সাথে, যতক্ষণ খেলা চলবে ততক্ষণ আপনারাও থাকবেন রেডিও ভূমির সাথে। বিশ্বকাপ ক্রিকেটে আগামী 2 তারিখ বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচ। আমার প্রত্যাশা বাংলাদেশ ইন্ডিয়াকে পরাজিত করে সেমিফাইনালের দিকে এগিয়ে যাবে। সারাদিন খেলা চলাকালীন টানটান উত্তেজনাকর এই ম্যাচে আমি থাকবো রেডিও ভূমির সাথে, আপনিও থাকুন। জুলাইয়ের 2 তারিখে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপের টানটান উত্তেজনাপূর্ণ খেলা, এবং এই খেলার সময় রেডিও ভূমির ধারাভাষ্যে আমি যুক্ত থাকবো আপনাদের সাথে, আপনারাও সঙ্গে থাকুন। বিশ্বকাপের আরও কিছু আপডেট জানাতে নিউজরুমের থার্ড ম্যান জোন থেকে যোগ দিচ্ছেন সৌমিক আহমেদ। সৌমিক। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা দুঃখিত। বিশ্বকাপ নিয়ে এখনকার বিশেষ আয়োজন প্রায় শেষের পথে। বিদায় নেওয়ার আগে মনে করিয়ে দিই, চ্যানেল আইয়ের সব সংবাদে বিশ্বকাপের সব আপডেটের পাশাপাশি খেলা শুরুর আগে দুপুর 2টোর সংবাদে লেটেস্ট নিউজ এবং এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে থাকছে বিশেষ আয়োজন মিড উইকেট। খেলার মধ্যবিরতির সময় সন্ধ্যা 7টার সংবাদে বিশেষ আই স্পোর্টস। এছাড়া অনলাইনে সার্বক্ষণিক সব আপডেট পাবেন channelionline.com এই ঠিকানায়। ধারাভাষ্য শুনতে পাবেন রেডিও ভূমি 92.8 FM-এ।
এই ছিল এখনকার মতো ওয়ার্ল্ড কাপের বিশেষ আপডেট। আপনাদের ফিরে নিচ্ছি তারানার কাছে। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে অন্য প্রসঙ্গ। সৌদি ভিসা সার্ভিস সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে রিক্রুটিং এজেন্সির মালিকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সৌদি ভিসা সার্ভিস সেন্টার ড্রপ বক্স নির্মূল কমিটির ব্যানারে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দুটি রিক্রুটিং এজেন্সিকে অনৈতিকভাবে ভিসা সার্ভিস সেন্টার চালুর অনুমোদন দিয়ে সিন্ডিকেট করার চেষ্টা করছে বায়রা। বাকি তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোকে যোগ্যতার ভিত্তিতে সেখানে অন্তর্ভুক্তির দাবি জানান তারা। বায়রার বর্তমান এবং সাবেক কয়েকজন কর্মকর্তা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ওই সেন্টার চালু করতে চায় বলেও অভিযোগ তাদের। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। আবারও বাণিজ্য আলোচনা শুরু করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। সমতা ও পারস্পরিক শ্রদ্ধার দিক বিবেচনা করে অর্থ ও বাণিজ্য আলোচনা শুরু করা উচিত বলে মনে করেন দুই নেতা। এখন আর চীন থেকে পণ্য আমদানিতে নতুন করে শুল্ক আরোপ করবে না যুক্তরাষ্ট্র। G20 সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে চীনের সাথে আলোচনাকে ফলপ্রসূ উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের বাণিজ্য নিয়েও নমনীয় ছিলেন তিনি। হুয়াওয়ের বাণিজ্য করতে না পেরে মার্কিন কোম্পানিগুলো খুশি নেই বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। এছাড়া সীমান্ত নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মেক্সিকোর প্রশংসাও করেন তিনি। 2 দিনের বৈঠকে জাপান সহ বিশ্বের অনেক দেশের সাথে বাণিজ্য বিষয়ক সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র। G20 সম্মেলনের পর টুইট বার্তায় 2 কোরিয়ার সীমান্তে নর্থ কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। রাজনৈতিক আন্দোলনের ইস্যুকে এবার ছবির ক্যানভাস করলেন হংকংয়ের এক চিত্রশিল্পী। হংকংয়ের বন্দি প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে হওয়া আন্দোলনকে তুলে এনেছেন 53 বছর বয়সী চিত্রশিল্পী পিরে দিনো। শুধু বন্দি প্রত্যর্পণ বিলই নয়, তার ক্যানভাসে স্থান পেয়েছে 2014 সালে হংকংয়ে হওয়া আমব্রেলা মুভমেন্টও। এছাড়াও ব্রিটিশ কলোনি থেকে চীনের কাছে অধিভুক্ত হওয়ার সময়কার আন্দোলনও তুলে এনেছেন ক্যানভাসে। বিভিন্ন সময়ের 25টি চিত্রকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন তিনি। এই প্রদর্শনী ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানতে সহায়তা করবে বলে মনে করেন পিরে দিনো। এবারে ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইলের বাংলাদেশ শাখার 34তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে অভিজাত একটি হোটেলের সম্মেলনের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি নারীর ক্ষমতায়ন, দুস্থদের সহযোগিতা করা সহ ইনার হুইলের সমাজ কল্যাণমূলক নানান কর্মকাণ্ডের প্রশংসা করেন। বলেন, উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে পুরুষের পাশাপাশি নারীকেও দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে। নারীর ক্ষমতায়নের মাধ্যমেই এটা করা সম্ভব। তাই ইনার হুইলের মতো নারী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। নিজস্ব অর্থায়নে ইনার হুইল 103টি দেশে অসহায় দুস্থদের পাশাপাশি নারীর ক্ষমতায়নে কাজ করছে, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান ইনার হুইল বাংলাদেশের সদস্যরা। যে আজকের সমাজে যে মাদক, সন্ত্রাস, অসহিষ্ণুতা, এগুলোকে মোকাবেলা সঠিকভাবে করতে হলে, খুব সফলতার সঙ্গে করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তনগুলো যেমন আনতে হবে, তেমনি আমাদের যে মূল্যবোধগুলোর অনেকখানি আমরা আমাদের বাবা মাদের কাছ থেকে পেয়েছি, আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে সেই মূল্যবোধগুলো দিতে পারছি কিনা। এবারে আনোয়ার সিমেন্ট শীট কৃষি সংবাদ। চাঁদপুরে বাড়ি মিষ্টি আলুর 6টি জাতে পরীক্ষামূলক চাষ হয়েছে। এর মধ্যে বাড়ি 12 ও বাড়ি 15 জাতের মিষ্টি আলুর ফলন ভালো হয়েছে। চাঁদপুর থেকে ইকরাম চৌধুরীর পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। বাড়ি 12 ও বাড়ি 15 জাতের মিষ্টি আলু দেখতে বড় ও সুন্দর হয়। এ কারণে আগামীতে এই জাতের আলু চাষাবাদে আগ্রহী হচ্ছেন কৃষক। নিজেরা যে আলু করতাম আগে, সেই আলুর চেয়ে অফিসাররা আমাকে মিষ্টি আলু 12, এটা আমাকে খুব ফলন ভালো হয়েছে। বাড়ি মিষ্টি আলু 12, ফলন বেশি হয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে এটা চাষ করছি, করার মাধ্যমে এর ভিতরে আমাদের বাড়ি মিষ্টি আলু 12
মিষ্টি আলুটা খুবই ফলন ভালো হয়েছে এবং বড় বড় হয়েছে। আগামীতে ইনশাল্লাহ আমরা এই জাতি করব। কৃষি বিজ্ঞানীরা জানিয়েছেন বাড়ি জাতের মিষ্টি আলু ক্যারোটিন সমৃদ্ধ এবং ইউরোফ্ল্যাশ আছে। বিশেষ করে শিশুরা ও বয়স্করা এই জাতের আলু খেলে তাদের ভিটামিন এ ঘাটতি পূরণ হবে। এই মিষ্টি আলুগুলো ক্যারোটিন সমৃদ্ধ এবং এটি বাড়ি মিষ্টি আলু সবগুলোই দেখা যাচ্ছে যে ইউলো ফ্ল্যাশ সবগুলোতে আছে। বাড়ি মিষ্টি আলুগুলো আমরা যদি ডায়াবেটিস রোগীরাও খাই তাহলে ডায়াবেটিস রোগীর কোনো সমস্যা হবে না। এই আলুর মধ্যে মনে করেন যে আমরা কোনো রোগবালাইয়ের মাত্রা নাই বললেই চলে এবং এটা চাষিদের সাথে আলোচনা করে এটা বুঝতে পারলাম যে তারা ভবিষ্যতে এই যাত্রী করব। উদ্ভাবিত বাড়ি জাতের মিষ্টি আলু কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে মিঠা পানির ঝিনুকে মুক্তা চাষে গবেষণা অগ্রগতি ও সম্ভাবনা বিষয়ে সেমিনার হয়েছে। ময়মনসিংহে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর লুৎফুল হাসান এবং অন্যরা। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মুক্তা চাষ প্রযুক্তি উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প পরিচালক ডক্টর মোহসেনা বেগম তনু সেমিনারে গবেষণা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শহর এলাকায় এবছর কাঁঠাল ছোট আর অপুষ্ট হয়েছে। উদ্ভিদ বিজ্ঞানীদের প্রাথমিক পর্যবেক্ষণে পাওয়া গেছে তাপমাত্রা বৃদ্ধি এবং বায়ু দূষণের কারণে কাঁঠালের পরাগায়নের জন্য পোকামাকড় কমে যাওয়ায় এই অবস্থা হয়েছে। পুষ্টিকর এই ফলের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন গবেষকরা। এই জন্য গবেষণা শুরু করার কথা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। জাহিদুজ্জামানের রিপোর্ট। দেশ জুড়েই রয়েছে জাতীয় ফল কাঁঠালের গাছ, তবে গত কয়েক বছর হলো শহরাঞ্চলে কাঁঠালের উৎপাদন কমে গেছে। এবছর বেশিরভাগ কাঁঠালই হয় ছোট হয়েছে অথবা পরিপুষ্ট হয়নি। এতে ফল হিসেবে কাঁঠালের মান কমে গেছে। এ পরিস্থিতি পরিবেশের ভারসাম্যের জন্য যেমন হুমকি তেমনি আর্থিক ক্ষতি হচ্ছে। গত বছর কয়েক যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে কাঁঠাল আসলে আগের মতো শেপ সাইজের হচ্ছে না। এই পরিবর্তনের কারণে আমরা ইতিমধ্যে অন্য বছর যে টাকায় আমরা কাঁঠাল বিক্রি করতে পারি এবছর গত 2 বছর যাবৎ অনেক কম দামে বিক্রি করতে সক্ষম হয়েছে। তার কারণ হলো কাঁঠালের পরিমাণ কম, গঠন শৈলী সঠিক নয়, আকার ছোট। যৌগিক ফল কাঁঠাল পূর্ণ আকার পেতে বা পুষ্ট হতে দরকার হয় এর পূর্ণাঙ্গ পরাগায়ন। সাধারণত বায়ু এবং পোকামাকড়ের মাধ্যমে স্ত্রী ফুলের সঙ্গে পুরুষ ফুলের পরাগায়ন হয়। ইদানিং যে আমরা বিভিন্ন ধরনের ইনসেকটিসাইড আমরা ইউজ করি, হার্বিসাইড ইউজ করি এবং মসকিটো কিলার ইউজ করি, ইভেন আমাদের যে বাতাস পলিউশন, এর ফলে ভেক্টরের সংখ্যা, ইনসেক্টের সংখ্যা তুলনামূলকভাবে কমে গেছে মনে হয়। প্রত্যেকটা ফুলকে পরাগায়ন করা লাগে ইনসেক্ট অথবা বাতাস দিয়ে। বাতাস যদি পর্যাপ্ত না হয় অথবা বাতাসে যদি নেচারে যদি আপনার যদি ইনসেক্ট না থাকে, তখন কাঁঠালের 1000-2000 যে ফ্লাওয়ার সেখানে গুচ্ছাকারে আছে সবগুলো ফ্লাওয়ার পরাগায়িত হয় না। তখন দেখা যাচ্ছে সবগুলো ফুল থেকে আর কাঁঠাল হচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে কাঁঠাল গাছের সংখ্যা কমে যাবে আশঙ্কা এ গবেষকের। এ নিয়ে গবেষণা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। তেলের উৎপাদন কমানোর জন্য বৈশ্বিক তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে সৌদি আরবের সঙ্গে একমত হয়েছে রাশিয়া। এরই অংশ হিসেবে চুক্তির মেয়াদ 6 থেকে 9 মাস বাড়ানোর কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট জানান, বর্তমান চুক্তি অনুযায়ী একই পরিমাণে তেলের উৎপাদন বাড়াতে সম্মত হয়েছে রাশিয়া। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে 30 জুন আর নতুন চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর মার্চ মাসে। ছাত্রলীগের পদবঞ্চিতরা অবস্থান কর্মসূচির পর দাবি আদায় আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। পদবঞ্চিতদের 4 দফা দাবির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ, বিতর্কিতদের নাম পদসহ প্রকাশ করে সংগঠন থেকে অব্যাহতি, পদবঞ্চিতদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে শূন্য পদ পূরণ এবং আন্দোলনকারীদের উপর হামলার সুষ্ঠু বিচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচিতে ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটি পুনর্গঠনের দাবি জানান তারা।
শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে ব্রিজ সংকটের কারণে ভোগান্তিতে ৩টি ইউনিয়নের ২২টি গ্রামের প্রায় ২৫,০০০ মানুষ। ৪ বছরের বেশি সময় ধরে সেতুটি ভাঙা। বাঁশের পুল তৈরি করে বিকল্প যাতায়াতের ব্যবস্থাটিও ভেঙে পড়েছে। ভাঙা পুল দিয়ে পার হচ্ছে শিশুসহ স্থানীয়রা। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের আলীবক্স মাতবরকান্দি গ্রামের এই ব্রিজটি ব্যবহার অনুপযোগী প্রায় ৫ বছর। চলাচলের জন্য স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশের পুল তৈরি করে ৩টি ইউনিয়ন ও ২২টি গ্রামের মানুষ এই পুলটি ব্যবহার করত। গত ২০ দিন আগে এই বাঁশের পুলটিও ভেঙে গেলে ঝুঁকি নিয়ে পার হচ্ছে কয়েক হাজার মানুষ। ২৪টা গ্রামের লোক একটা ব্রিজের কারণে সকল লোকগুলো একবারে বন্দী। আমাদের মতো যারা বুড়া মানুষ আছে, যারা ছোট বাচ্চা নিয়ে আসে, তাগো এই বাঁশের হাক্কাতে উঠতে অনেক কষ্ট হয়। অনেক মানুষ এই পানিতে পড়েও যায়। শিক্ষার্থীরা অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছে। অসুস্থ মানুষের জন্য পুলটি এখন মরণ ফাঁদ। মাল সামান লয়ে যাইতে, নিজের বাচ্চা কাচ্চা লয়ে যাইতে সমস্যা, আর ভাঙে রয়েছে, এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। একজন লোক মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, এর আগেও ৫ জন লোক আহত হয়েছে। এই সেতুর কারণে তাদেরকে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া সম্ভব হয়। তবে দ্রুত কাঠের পুল তৈরির আশ্বাস দিয়েছে এলজিইডি। জনসাধারণের চলাচলের সুবিধার্থে আমরা ইতিমধ্যে এডিপির মাধ্যমে আমরা ৭ লাখ টাকা ব্যয়ে একটা ওখানে কাঠের পুল আমরা নির্মাণ করার ব্যবস্থা নিয়েছি। হয়তো এটা অচিরেই আমরা এটা নির্মাণ করতে পারলে জনগণের চলাচলের আর অসুবিধা হবে না। ব্রিজটি দ্রুত পুনর্নির্মাণ এবং মেরামতের দাবি স্থানীয়দের। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।